এই অধ্যায় থেকে অঙ্ক যে সমস্ত আছে মোটামুটি খুব একটা অঙ্ক নেই চ্যাপ্টারের মধ্যে, তা যতগুলো মোটামুটি করা যায় বেছে বুঝে আমি নিয়েছি। যে কটা বইয়ের মধ্যে ছিল মোটামুটি সব কটাই অঙ্ক নেওয়া আছে, তো করাবো। আশা করা যায় এইগুলো করলেই হয়ে যাবে। তবে একটা কথা আমি প্রথমে একদম ক্লাসের শুরুতেই বলে দিই, তোমার যে স্কুল এবং সেই স্কুলে যদি অঙ্ক করাই এই চ্যাপ্টার থেকে, বিজ্ঞানে সাধারণত এই বয়সে তোমাদের ক্লাসে দিতে চায় না অঙ্ক, কিন্তু সামান্য কিছু চ্যাপ্টার থেকে অঙ্ক দিলেও দিতে পারে। তাই যেটা বলার সেটা হচ্ছে তোমার স্কুলের স্যার বা ম্যাম যে অঙ্কগুলো করাচ্ছেন সেই অঙ্কের রিলেটেড বা সেই টাইপটাকে ফলো করো। যদি হুবাহু ওইটাই দেওয়ার সম্ভাবনা থাকবে যেটা স্যার বা ম্যাম করাচ্ছেন, বা ওই টাইপটাকে ফলো করে সংখ্যাগুলোকে জাস্ট চেঞ্জ করে দেবে, দিয়ে তোমার অঙ্ক পরীক্ষায় দিতে পারে। তো সেটাই বলার, যেটা প্রধান যেটা থাকবে, মানে তোমার যেটা মাথায় রাখছে সেটা হচ্ছে স্কুলের উপরে তোমার ফোকাস করতে হবে। স্কুল কি করাচ্ছে, কোন টাইপের অঙ্কগুলো তোমার করাচ্ছে বা কোন অঙ্কটা করাচ্ছে, সেই অঙ্কটা পুরো একদম এতবার প্র্যাকটিস করো যাতে মুখস্থর মতন হয়ে যায়। মুখস্থ করবে না, মুখস্থর মতন। যাই হোক, প্রথমে কিছু নিয়ম বলি, কারণ এই নিয়ম বা সূত্রগুলো লাগবে আমাদের অঙ্কটাকে সলভ করতে। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, দেখালো আমাদের কোনো একটা অঙ্কের যে সংখ্যা বলে দেবে, কোনো একটা ভ্যালু বলে দেবে, সেই ভ্যালুটা আমাদের দেখালো কোনো একটা ভ্যালু কিলোমিটারে বলে দিল, সেটাকে আমাদের আর একটা ভ্যালু, মানে দুটো দেখালো ভ্যালু বলে দিয়েছে। একটা দেখালো কিলোমিটারে বলেছে, সরি কিলোগ্রাম লিখে দিয়েছি, কিলোমিটারে বলেছে, আর একটা হয়তো শুধু মিটারে বলেছে। তাহলে এই দুটো আলাদা আলাদা একক নিয়ে আমরা অঙ্ক করলে অঙ্ক ভুল হবে। এখন যখন আমরা অঙ্কের মধ্যে দেখাবো তখন ভালো বুঝতে পারবে। এখন জাস্ট বোঝো যে এরকম দুটো যদি আলাদা আলাদা একক থাকে তাহলে ওই ওই যে ভ্যালুটা থাকবে, দেখালো 10 কিলোমিটার আছে আর এখানে দেখালো 5 মিটার আছে, আমাদের তখন এই 10 কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, নয়তো এই মিটারটাকে মানে 5 মিটারটাকে আমাদের কিলোমিটারে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ দুটো একককে বা তিনটে যে কটা ভ্যালু থাকবে সবকটাকে সেম এককে রাখতে হবে। অর্থাৎ সবকটা যদি এসআইতে থাকে সবকটাকে এসআই এককেই রাখবো, সবকটা ভ্যালুকে এসআই এককে রাখতে হবে, বা সবকটা সিজিএসে রাখতে হবে। এইটা মাথায় রেখে অঙ্ক আমাদের সলভ করতে হবে, না হলে অঙ্ক ভুল হবেই। অঙ্ক ঠিক হওয়ার জন্য তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একক সবসময় সেম রাখবো। তো প্রথমে দেখালো কোনো একটা ভ্যালু কিলোমিটার দিল, সেটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, বা মিটারে দিয়ে দিল সেটাকে কিলোমিটার, বা সেন্টিমিটারে দিয়ে দিল সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো এইভাবে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয়, আমরা যদি ডান দিকে এগোই তাহলে আমাদের গুণ করতে হবে, এবং আমরা যদি বাঁ দিকে আসি তাহলে আমাদের ভাগ করতে হবে। এখানটায় ভাগ কথাটা লিখলাম, উপরে জায়গা নেই, তাই তোমরা এখানটায় গুণ লিখে নেবে, এই জায়গাটায় গুণ লিখে নেবে। ডান দিকে এগোলে গুণ করতে হবে, মানে দেখালো 1 কিলোমিটার বলে দিল, 1 কিলোমিটার সমান সমান কত মিটার, তাহলে আমরা দেখো কিলোমিটার থেকে মিটারে গেছি, তার মানে আমরা ডান দিকে এগিয়েছি। তা ডান দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয় বলেছি। কত দিয়ে গুণ করব, কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, তো তাহলে কিলোর এখানটায় যেই ঘর থেকে এগোবো সেখানে 1 ধরে নেব, যে কটা ঘর এগোবো সে কটা 0 ভেবে নেব। তাহলে এখানে কত হলো, 1000। তার মানে একের সাথে এই যে প্রশ্নে যে কিলোমিটারে যে ভ্যালুটা দিয়েছে তার সাথে, সেই সংখ্যাটার সাথে এই 1000কে গুণ করতে হবে, করে যে ভ্যালুটা পাবো সেটা আমাদের মিটারে আসবে। অর্থাৎ এই একের সাথে গুণ করছি 1000কে, গুণ করলে আমাদের এটা মিটারে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ 1000 মিটার হয়ে গেল। 1 কিলোমিটার সমান 1000 মিটার। ক্লিয়ার হলো? যদি উল্টো হয়, দেখালো মিটারে বলে দিয়েছে কোনো একটা ভ্যালু, দেখালো 1000 মিটার বলে দিয়েছে, আমরা যদি উল্টো দিকে আসি তাহলে মিটার থেকে 1 2 3টে ঘর এগোচ্ছি, পিছাচ্ছি। তার মানে মিটার থেকে যখন কিলোমিটারে আসছো তাহলে মিটারের এখানটায় 1 ধরে নেবে, তারপরে 3টে ঘর এগোচ্ছি, তাই 3টে 0, মানে 1000 দিয়ে আমরা কি করব, ডান দিক থেকে বাঁ দিকে আসলে আমাদের ভাগ করতে হয়। তাহলে ভাগ করব, ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। কি করে করতে হবে, একটু সাইডে করি। কোথায় সাইড, এখানে তো জায়গা নেই, তাহলে এখানটাই করছি। যে আমাদের এটা ছিল 1000 মিটার, এই 1000 মিটার সমান কত কিলোমিটার হয় সেটা বের করছি। তাহলে 1000-এর সাথে আমরা ভাগ করব কত দিয়ে, 1 মিটার থেকে 1টা 2টো 3টে ঘর পিছাচ্ছি, তার মানে 1-এর পরে 3টে শূন্য হবে। তাহলে 1000 দিয়ে 1000কে কাটলে 1000 1কে 1000, অর্থাৎ অ্যান্সার আমাদের 1 হবে। তাহলে 1 কি হবে, 1 কিলোমিটার হবে। তো এই জায়গাটায় দেখো আমাদের সেই প্রশ্নটা 1 কিলোমিটারই ছিল। তো এইভাবে আমাদের
কিলোমিটার থেকে সেন্টিমিটার হতে পারে, বা ডেকামিটার হেক্টোমিটার থেকে মিলিমিটার হতে পারে, যাই হোক, বা সেন্টি থেকে হেক্টোতে আসতে হবে, সেন্টি থেকে ডেকাতে আসতে পারে, সেন্টি থেকে মিটারে আসতে পারে, যাই হোক না কেন এইভাবে আমাদের আগে পরে চলে যেতে হবে। ক্লিয়ার হলো? আর একটা জিনিস এখানে বলে দিই, এই মাঝখানে যেখানটা আমাদের মিটার কথাটাকে জুড়ে দেওয়া আছে না, এই যে মিটার, এই মিটারের এখানটাই আমাদের লিটারও হতে পারে, আবার গ্রামও হতে পারে। তখন আমাদের যদি এখানটা আমরা মিটার, এখানে যেহেতু মিটার নিয়ে হিসাব করছি, তাই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এরকম বলবো। যদি ওখানে গ্রাম নিয়ে হিসাব করতাম তাহলে এখানটায় কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম এইভাবে বলতাম। যদি এখানটা লিটার নিয়ে হতো তাহলে কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার এইভাবে বলতাম। ক্লিয়ার হলো? প্রথম 1 নম্বর পয়েন্টে গেল। 2 নম্বর পয়েন্ট, এখানে আমাদের একক চেঞ্জ করে নিতে হবে। আর একক দেখে, মানে যদি আমাদের একক তো বলেছি যে আলাদা আলাদা একক থাকবে, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখালো প্রশ্নের মধ্যে একটা একক দিল মিটার, আর একটা একক দিল সেন্টিমিটার। তাহলে আমাদের এই একটা তো মিটার, একটা তো সেন্টিমিটার, দুটো আলাদা আলাদা, তো একটা মিটার, একটা সেন্টিমিটার, দুটো আলাদা একক। দেখো মিটারটা হলো আমাদের এসআই একক, এই যে মিটার এসআই একক বলে লিখে রাখা, আর সিজিএস একক হলো সেন্টিমিটার। তো আমরা এই সেন্টিমিটার আর মিটার এটা কোন এককে আছে সেটা জানার জন্য, অনেকের মুখস্থ নাও থাকতে পারে, জানা নাও থাকতে পারে, তাই এই ছকটাকে তুলে দিয়েছি, জাস্ট মনে করে নিতে হবে যে দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার, সিজিএস একক হলো সেন্টিমিটার, ভরের এসআই একক হলো কিলোগ্রাম, আর সিজিএস একক হলো গ্রাম, সময়ের এসআই একক, সিজিএস একক, এফপিএস একক সব সেন্টিমিটার হয়, সেন্টিমিটার বলছি, সেকেন্ড হয়। ঠিক আছে, সময়ের ক্ষেত্রে সব একক সেম, সেন্টিমিটার না সেকেন্ড। তো এইটা মনে রাখতে হবে। দেখো দৈর্ঘ্য মানে কোনো কিছু আমরা লেন্থ মাপবো, মানে এই পেনটা যদি ধরি, এই পেনটা কতটা লম্বা সেটা মাপতে যাব। এই পেনটা মাপার জন্য আমাদের ফিতের প্রয়োজন, বা স্কেল দিয়ে মাপতে পারি। স্কেল দিয়ে মাপলে সেখানে আমরা সেন্টিমিটার পাই। দেখবে বলে যে 6 সেন্টিমিটার একটা দাগ কাটো, দাগ টেনে এখান থেকে ওর উপরে একটা কম্পাস বসিয়ে একটা 90 ডিগ্রি কোণ আঁকো, এরকম বলতে পারে। আমি কথার কথা বললাম। তো আমাদের ওইটা কী দিয়ে মাপছি? সেন্টিমিটার মানে আমরা কিন্তু দৈর্ঘ্য মাপছিলাম, আর এই যে দৈর্ঘ্য মাপছিলাম, সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। এটা কোন এককে আছে? সিজিএস একক। এই সেন্টিমিটার আর মিটারের মধ্যে গোলমাল হয়ে যায় যে কোনটা এসআই একক আর কোনটা সিজিএস একক। মনে রাখার জন্য বলে দিই, মিটার বড়, সেন্টিমিটার ছোট। স্কেল দেখো না, স্কেলের মধ্যে এইটুকু দেখালো, মানে সেন্টিমিটার বোঝো না যে কতটুকু হচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু 1 সেন্টিমিটার। আমি তো স্কেল দিয়ে করছি না, মানে একটা মাপ দিয়ে বলে দিচ্ছি। আর মিটার তো আরও বড় হবে, 1 মিটারই কত বড়। তো মিটার সবসময় বড় আর সেন্টিমিটার ছোট, তার মানে এসআই একক কিন্তু বড় একক, এসআই একক সাইজে বড়। আর তার থেকে বড় কথা, তুমি সেন্টিমিটার মিটার যদি বাদ দাও, তুমি কিলোগ্রাম আর গ্রাম ধরো। দোকানে গিয়ে 1 কেজি বলতে কিলোগ্রাম, যদি ডাল নাও বা চাল নাও কতটা হবে? আর যদি 1 গ্রাম চাল নিতে চাও বা 10 গ্রাম চাল নিতে চাও তাহলে কতটা হবে? অবভিয়াসলি গ্রাম ছোট, গ্রামে কম পরিমাণে আমরা জিনিস পাবো, আর কিলোগ্রামে বেশি পরিমাণে আমরা জিনিস পাবো। কিলোগ্রাম বড় একক, গ্রাম ছোট একক। ক্লিয়ার হলো? আমরা যদি ডান দিকে যাই, মানে কিলো থেকে যদি হেক্টোতে যাই তাহলে তার মান ছোট হচ্ছে, কিন্তু আমরা হেক্টো থেকে যদি কিলোতে যাই তাহলে আমাদের মান বাড়বে, মানে বড় হবে। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে তো কিছু বলার নেই, সেকেন্ড তো সব জায়গায় সেম। আচ্ছা, 2 নম্বর পয়েন্টও গেলে এইটা বোঝা গেল। 3 নম্বর কোথায় আছে? 3 নম্বর তো ওইভাবে ভুলে গেছি, 4 নম্বর লিখে দিয়েছি। দেখ 4 নম্বরটা বলি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা পড়েছি নিশ্চয়ই। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? একটা জিনিস বলি, যদি তুমি আগের ক্লাসগুলো, মানে এই চ্যাপ্টারের যে থিওরিটিক্যাল যে ক্লাসগুলো, তার মধ্যে আমি অঙ্ক করাইনি তা না, সেই অঙ্কগুলো বা সেই কনসেপ্টটা বা সূত্রটা কিভাবে এলো সেগুলো যদি না জেনে ডিরেক্টলি এখানে আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না, বোরিং লাগবে, সায়েন্স কঠিন লাগবে, এবং মানে যাচ্ছে তা একটা অবস্থা হবে। তাই ওই ক্লাসগুলো আগে দেখো, দেখার পরে এই ক্লাস করতে আসো, বারবার বলছি। ক্লিয়ার? দেন নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমি আর ব্যাখ্যা দেব না। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা একটা সমীকরণ পাই, এফ সমান সমান এম এ। এফ মানে বল, এম মানে ভর, ভর বলতে কত কেজি, মানে 5 কেজি, 10 কেজি, 4 কেজি, কত গ্রাম সেইটা ভর। আর এ মানে ত্বরণ, ত্বরণ মানে কোনো একটা বস্তু আছে যেটা অল্প টাইমের মধ্যে সে যে যতটা বেগ পাচ্ছে, যতটা মানে অল্প টাইমের মধ্যে যে বেগ তৈরি করছে, সেটা হলো তোমার ত্বরণ। ঠিক আছে, তো
তো এই হলো সমীকরণটা, মনে রাখতে হবে এফ মানে কি, এফ মানে বল বা ফোর্স, এম মানে মাস বা ভর, এ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এবার এগুলোর এই এফ এর এসআই একক সিজিএস একক বলে দিচ্ছি, কারণ আমাদের একক বসাতে কাজে লাগবে। বা যখন আমাদের প্রশ্নের মধ্যে কোনো একটা সংখ্যা বলে দিয়ে যেমন বলে দিল 10 নিউটন, এই পাশের নিউটন দেখে বুঝতে পারবা যে ওটা আমাদের এসআই একক দিয়েছে। আর যদি বলে দেয় 10 ডাইন, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের সিজিএস একক দিয়েছে। বোঝা গেল? তার জন্য এই এককটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, এম মানে ভর, তোমরা জানো এখানটাও লেখা আছে, এখানটাও লিখে দিয়েছি। কেজি হচ্ছে এসআই একক আর গ্রাম হচ্ছে সিজিএস একক। অ্যাক্সেলারেশন ত্বরণকে অ্যাক্সেলারেশন এ দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে এসআই একক হচ্ছে এম বাই এস স্কোয়ার, মানে সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই অ্যাক্সেলারেশনের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হলো? এই যে সমীকরণটা তোমরা দেখছো, এখানে কি কি আছে? বল আছে, মাস আছে, আর অ্যাক্সেলারেশন বা ত্বরণ আছে। তো এইটা কিন্তু একটা কোশ্চেনের উত্তর আমি অলরেডি বলে দিলাম, সেই কোশ্চেনটা নিচে লিখেছি। কি কোশ্চেন? বল কমা মাস মানে ভর এবং ত্বরণের সাথে ত্বরণের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা লিখতে বলা হয়েছে। তো এখানটায় সেইটাই বলেছি যে বল, অর্থাৎ ব্র্যাকেটে এফ লিখেছি, বস্তুর ভর মানে এম মাস, এবং বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ অর্থাৎ এ এর মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হলো এফ ইজ ইকুয়াল টু এম এ। এইটুকুই শুধু অ্যান্সার, বোঝা গেল? তো ওই সম্পর্কটা লিখতে হবে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আর এফ মানে কি, এম মানে কি, এ মানে কি, এটা তো উল্লেখ করা আছে। তো এই প্রশ্নটার উত্তর এইটা হয়ে গেল, একটা প্রশ্নের উত্তর। আর একটা সেমভাবে প্রশ্ন একটা দিতে পারে, সেটা হচ্ছে ডাব্লু মানে বস্তুর ওজন বা অভিকর্ষ বল। ওজন বলতে এই পেনটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কতটা বল দিয়ে টানছে সেটাকেই তো অভিকর্ষ বল বলে। আর এই অভিকর্ষ বলের আর এক নাম হলো ওজন। তো সেটাই বলা আছে ডাব্লু কি দ্বারা প্রকাশ করা হয় ওজন বা অভিকর্ষ বলকে। ডাব্লু সমান সমান এম গুণ জি। এম মানে ওই বস্তুর ভর, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ বলতে এই যে পেনটাকে ছেড়ে দিলাম, এই পৃথিবীর দিকে তো নেমে যাচ্ছে, পৃথিবীর দিকে নিচের দিকে নেমে যাচ্ছে, এই নিচের দিকে নামছে মানে কি পৃথিবী টানছে। আর একটা যখন এই ধর পেনটাকে তো যখন ধরে আছি তখন কিন্তু স্থির, আর যেই ছেড়ে দিচ্ছি অল্প টাইমের মধ্যে তো এর বেগ বদলাচ্ছে, এর গতিটা চেঞ্জ করছে, তার মানে ত্বরণের সৃষ্টি হচ্ছে। তো ত্বরণের সৃষ্টি হচ্ছে, তার জন্য ওইটা যেহেতু পৃথিবী কেন্দ্রের দিকে টানছে তাই এটাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়, তাই জি দ্বারা প্রকাশ করা হয় সেই অভিকর্ষজ ত্বরণকে। ক্লিয়ার হলো? তো এই যে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে বস্তুর অভিকর্ষজ বল, বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো, এরকম কিছুটা বলে দেবো যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো। তো এটা কিসের সূত্র লিখে রেখেছি যে বস্তুর ভার আর ওজন একই জিনিস। ভার, ওজন বা অভিকর্ষ বল মাপার সূত্র ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ডাব্লিউ মানে অভিকর্ষজ ত্বরণ বললাম, মানে এটা পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বল মানে তো একটা বল দিয়ে টানছে, তাই এটার এসআই একক হচ্ছে নিউটন, আর সিজিএস একক হচ্ছে ডাইন। এম মানে মাস মানে ভর, বস্তুর মাস মানে ভর, তো ওটা কেজি। আর সিজিএস একক হচ্ছে জি মানে গ্রাম। আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এটাও তো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ আর শুধু ত্বরণ এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? নেই ভাই। ওটা ওই অল্প টাইমের মধ্যে যে গতি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ত্বরণ। এইখানের যে অভিকর্ষজ ত্বরণ সেটাও তো মানে একক সময়ে কোনো একটা বস্তু যে বেগ বৃদ্ধির হার, সেই বেগ বৃদ্ধি মানে বেগ তো বৃদ্ধি পাচ্ছে, তো সেটাই তো ত্বরণ। এবার পৃথিবী টানছে বলে এটার নাম দিয়ে দেওয়া হয়েছে অভিকর্ষজ ত্বরণ। আর যদি পৃথিবী না টেনে যদি একটা এরকম একটা বস্তু আছে যেটাকে আমি নিজে টানছি, তার মানে হয়তো এর মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো এটার একটা শুধু ত্বরণ বলে আমরা পরিচিত করছি বা পরিচয় পাচ্ছি। আর পৃথিবী যেহেতু টানছে নিচের দিকে, যে বলটা প্রয়োগ করছে সেটা আমরা অভিকর্ষজ ত্বরণ বলছি। অভিকর্ষের টানের জন্য যেটা হচ্ছে সেটা অভিকর্ষজ ত্বরণ, আর কিছুই নেই। এরপরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে চাপের সূত্র, যেটা আমি আর একটু পরে গিয়েও আবার বলবো, কিন্তু এখন একবার বলেই দিচ্ছি। চাপের সূত্র হচ্ছে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফল মানে কোনো একটা অঞ্চল, এই বোর্ডটার কতটা জায়গা জুড়ে এই বোর্ডটার উপরের পৃষ্ঠটা আছে সেইটা হলো এই বোর্ডের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি সূত্র? এই যে লম্বা অংশটা সেটাকে দৈর্ঘ্য বলা হয়, আর এই সাইডের অংশটাকে প্রস্থ বলা হয়। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে দেখালো এই দৈর্ঘ্যটা কথার কথা ধরে নিলাম, বোর্ডের সাইজ এরকম না, আমি তাও ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার, আর প্রস্থ ধরে নিলাম
5 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার গুণ করতে হবে, গুণ করলে যে অ্যান্সার পাবো সেটা হলো আমার এই বোর্ডের ক্ষেত্রফল হবে। কিন্তু সেন্টিমিটার থোড়াই হবে, এইটুকুই তো 10 সেন্টিমিটার, এইটুকুই তো 10 সেন্টিমিটার হয়ে যাবে। যাই হোক, তা চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। বল বলতে যে বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে কোনো একটা বস্তু স্থির হয় বা গতিশীল হয় বা গতি বাড়ে বা কমে, যাই হোক সেটা হচ্ছে বল। আর চাপ মানে প্রেশার। তুমি যখন ট্রেনে যাচ্ছ, বাইরের দিকে থেকে কেউ ঠেলছে, বিশাল ভিড়, খুব ভিড় ট্রেনে, তা তখন যে ঠেলাঠেলি বা গুতোগুতি হয় না, তো সেই যে ফিলিংসটা ওটা কিসের জন্য হয়? চারিদিক থেকে চাপ প্রয়োগ করে, তাই তো ওইটা হলো চাপ, ওটা হলো চাপ। তা চাপের মান বের করার জন্য, কতটা চাপ প্রয়োগ করছে সেটা বের করার জন্য বল আর ক্ষেত্রফলের ভাগ করতে হয়, তাহলে অ্যান্সার চলে আসে। যাই হোক, এই চাপের এসআই একক হলো নিউটন বাই মিটার স্কোয়ার, আর সিজিএস একক হলো ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। কিভাবে চাপের এই একক হলো কি না হলো, এখানকার যে এককগুলো কিভাবে আসলো, এখানকার এককগুলো কিভাবে আসলো, এইটার একক তো মুখস্থ রাখতে হবে, কনসেপচুয়ালি ব্যাপারটা বলেছি। বাট আর এই জায়গার সূত্র, এখানকার সূত্র বা এখানকার একক টিকক কীভাবে বের করতে হচ্ছে বা কীভাবে আসলো, সেটা আমার ওই থিওরিটিক্যাল ক্লাসটা, মনে 2টো ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করা, ওই ক্লাসের মধ্যে দেখো, ইজিলি বুঝতে পারবে, আশা করা যায়। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। বলেছে 10 কেজি ভরের, প্রথম 1 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে 10 কেজি ভরের একটা ব্লক টেবিলের ওপর রাখা আছে। এই একটা টেবিল, এর উপরে একটা ব্লক রাখা আছে যেটা 10 কেজি ভরের, মানে এটা 10 কেজি ভর এর। তো টেবিল ও ব্লকের সংযোগ তলের ক্ষেত্রফল, তার মানে এই যে টেবিলটা তো এতটা জায়গা জুড়ে আছে, টেবিলটা তো এতটা জায়গা জুড়ে আছে, বাট টেবিলের উপরে যে ব্লকটা আছে সেটা তো এতটা জায়গা জুড়ে আছে। তো এই ব্লকের যে তল, এতটা তল, আর যে টেবিলের যে তল, এই জায়গাটা, এইটুকু অংশ, এই যে এইটুকু অংশের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা, এইটুকু অংশের যে ক্ষেত্রফল সেটা হলো 0.25 মিটার স্কোয়ার। এটা এর ভ্যালু বলা আছে ক্ষেত্রফল। ঠিক আছে, তো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্ন বলেছে ব্লকটিকে পৃথিবী কত বল দিয়ে টানছে। এই ব্লকটিকে পৃথিবী কতটা বল দিয়ে টানছে। তো 1 নম্বর প্রশ্নের রোমান হাতার 1, তো একটা 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে 9.8 নিউটন বল দিয়ে, 9.8 নিউটন বল দিয়ে। তাহলে 10 কেজি ভরের একটা বস্তুকে কত বল দিয়ে টানবে? এই 10-এর সাথে 9.8 নিউটন গুণ করলে যে অ্যান্সারটা পাবো সেটাই আমার উত্তর। তাহলে 10-এর সাথে যদি গুণ করি, তার মানে আমার এটা চলে আসবে, এই পয়েন্টটা তুললে নিচে চলে আসবে 10, এই 10 আর 10 কেটে গেল, পড়ে থাকলো কত? 98 নিউটন। তাহলে আমার 10 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে 98 নিউটন বল দিয়ে টানবে। গেল 1 নম্বর। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর বলেছে যে পৃথিবী ব্লকটিকে টানা সত্ত্বেও এটি টেবিলের উপর স্থির থাকে কেন? এই ব্লকটিকে তো পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, কতটা বল দিয়ে টানছে? 98 নিউটন বল দিয়ে টানছে। আমরা বলটা পেয়ে গেছি, তাহলে 98 নিউটন বল দিয়ে টানছে। এই যে বল দিয়ে টানা সত্ত্বেও টেবিলের উপরে স্থির কেন? টেবিলের উপরে বস্তুটা স্থির কেন? কারণ পৃথিবী তার কেন্দ্রের দিকে যতটা বল দিয়ে টানছে, এই টেবিলের উপরে যেহেতু বস্তুটা রাখা আছে, তাই ওই টেবিলটার ওপরে যতটা বল প্রয়োগ করছে বস্তুটা, ঠিক সেম পরিমাণে একটা বিপরীতমুখী এবং উপর দিকে বল প্রয়োগ করছে বস্তুটাকে বল প্রয়োগ করছে এই টেবিলের তলটা বস্তুটাকে উপর দিকে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে। তাই বস্তুটা না সরে গিয়ে এর যে মোট যে বল সেটা শূন্য হয়ে যাচ্ছে, মোট বল শূন্য হয়ে যাচ্ছে। নিচের দিকে যদি 9.8 নিউটন বল প্রয়োগ করে, তাহলে উপর দিকেও 9.8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, যে কারণে এর মোট বল শূন্য হয়ে যাচ্ছে। মোট বল কেন? কারণ নিচের দিকে যদি পজিটিভ 98 হয়, উপর দিকে গেলে 90, মানে বিপরীত দিকে যাচ্ছে, তাই মাইনাস হয়ে যাবে। তা মাইনাস হলে তখন 0 হয়ে যায়, অর্থাৎ এর যে মোট বলটা সেটা 0 হয়ে যায়। আচ্ছা, মোট কেন বলছি? যোগ করা হবে, তো যোগ করো -98 নিউটনকে, তাহলে যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাসই তো আলটিমেটলি হবে। তাহলে 98 - 98, তার মানে আলটিমেটলি 0 অ্যান্সার চলে আসবে, অর্থাৎ আমাদের মোট বলটা 0 হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেই জন্য বস্তুটা স্থির থাকছে, নড়ছে না। গেল। নেক্সট বলছে টেবিলের ওপর ব্লকের জন্য তৈরি হওয়া চাপের মান কত? চাপ বের করতে বলেছে। তো আমাদের চাপ বের করার জন্য চাপের সূত্র কি? চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল।
চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। দেখো এখানে আমাদের বলের ভ্যালু জানতে হবে, ক্ষেত্রফলের ভ্যালু জানতে হবে। তা বল কতটা 98 নিউটন আমরা তো বের করেছি, আর ক্ষেত্রফল কত, এই যে 0.25 মিটার স্কোয়ার। এবার ওই মানগুলোকে পুট করো, তাহলে বলের জায়গায় কতটা হচ্ছে 98 ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত 0.25, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি পয়েন্ট তুলে উপরে গেল 100, উপরে আসলে 100, এই 25 দিয়ে 100কে কাটলে 4 হলো, 4 দিয়ে 98কে গুণ করো, 4 দিয়ে 98কে গুণ করলে 98 ইন্টু 4 এখানে করছে ডিরেক্টলি, 4টা 32 2 হাতে আছে 3, 4 নং 36 হাতে 8 39, 39 চাপের ভ্যালু বের করেছে, মানে চাপের একক মানে নিউটন বাই মিটার স্কোয়ার, যেটা এই একটু আগে করানো হলো, সেখানটা দেখে নেবে কি আছে চাপের একক। তো চাপের একক এইটা। তো আমাদের এই 1 নম্বর যে প্রশ্নের উত্তরটা, আচ্ছা 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আমি মুখে বলে দিয়েছি, 3 নম্বর প্রশ্নের উত্তরটা চাপের মান বের করতে বলেছে, তো বের করলাম। গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। বলেছে একটি বস্তুর ভর 400 গ্রাম, এরকম একটা বস্তু আছে যেটা 400 গ্রামের, ঠিক আছে। তো কোনো স্থানের কোনো একটা এই যে এটা জায়গা আছে, সেই জায়গার জি বলতে বোঝানো হয়েছে, আচ্ছা এটা কি জিনিস, এটা তো মাস বেরিয়েছে, হ্যাঁ মাস, আর জি বলতে বোঝানো হয় অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কত, অভিকর্ষজ ত্বরণের ভ্যালু বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ওজন কত, অর্থাৎ ডাব্লিউর ভ্যালু জিজ্ঞাসা করেছে। এবার দেখো আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হয় জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে বস্তুর অভিকর্ষজ বল, এই ওজন সমান সমান বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, এইভাবে লিখতে পারো। আমি ডিরেক্টলি সূত্র লিখছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, ঠিক আছে। তো এখানে ডাব্লিউর ভ্যালু আমরা বের করবো, তাই ডাব্লিউকে ডাব্লিউর মতোই রাখবো। এম এর ভ্যালু কত বলে দিয়েছে 400 জি মানে গ্রাম, আর জি এর ভ্যালু বলে দিয়েছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো এবার, জি মানে গ্রাম, এম মানে মিটার, আচ্ছা মিটার আর সেন্টিমিটার কে বড়, মিটার অবভিয়াসলি, তাহলে এটা এসআই একক আছে। গ্রাম আর হচ্ছে কিলোগ্রাম বড়, তার মানে এটা সিজিএস একক আছে, এটা সিজিএস একক, এটা এসআই একক, তাহলে অঙ্ক হবে এইভাবে যদি আমি ডিরেক্টলি গুণ করি, হবে না। তার জন্য আমরা এই 400টাকে আমরা আগে কনভার্ট করে নেব কিলোগ্রামে, এই 400টাকে কনভার্ট করে নেব। নিচে করি, প্রথম হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, মিটারের জায়গায় গ্রাম হচ্ছে, এখানে গ্রাম নিয়ে হিসাব হবে, গ্রাম, ডেসি, সেন্টিমিলি, বাকিগুলো লাগছে না আর, কারণ আমরা গ্রাম থেকে যাব কোথায়, কিলোতে যাব। তাহলে গ্রাম থেকে কিলোতে গেলে ভাগ করব কত, একের পরে 3টে শূন্য দিয়ে, তাহলে 400 ডিভাইডেড বাই 1000, তাহলে 0 0 0 0 কাটলাম, তাহলে 4/10 আছে, তো তাহলে এই 0-র জন্য 4, আর তার আগে 1-এর জন্য এখানটায় পয়েন্ট বসবে, অর্থাৎ 0.4, এইটা হলো আমার এত কেজি পেলাম। তাহলে আমরা এম এর ভ্যালু পেয়ে গেলাম কত কেজি, 0.4 কেজি। তাহলে লিখি 0.4 গুণ এই যে ভ্যালুটা আছে ওটা বসিয়ে দিই, কারণ ওটাও এখন এসআইতে আছে, এটাও এখন এসআইতে বের করে নিয়েছি। তাহলে 98, তাহলে এবার যদি আমরা পয়েন্ট তুলি, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, তাহলে নিচে এখানে একটা 10, এখানে একটা 10 পেলাম, তাই তো পেলাম। এবার কি করব, এবার গুণ করে আবার পয়েন্টটা ফিরিয়ে নিয়ে চলে যাবো। এবার গুণ করো, 4 দিয়ে 8কে গুণ করলে 4টা 32 2 হাতে আছে 3, 4 নং 36 7 38 39, মানে 39/100। এবার 100-র জন্য 1 2 দুটো সংখ্যার আগে এখানটায় পয়েন্ট বসবে, অর্থাৎ 3.92 ডাব্লিউ বের করছি, মানে ওটাও একটা অভিকর্ষজ ওজন বের করাচ্ছে, মানে অভিকর্ষ বল, তার মানে এটা নিউটনে আসবে, একক হবে নিউটন। তো 3.92 নিউটন গেল 2 নম্বর প্রশ্ন। কোনো জায়গায় একটা বস্তুর ওজন হচ্ছে 1.962 নিউটন, তাহলে বস্তুর ওজন, অর্থাৎ ওজন বলতে ডাব্লিউর ভ্যালু বলে দিয়েছে 1.962 নিউটন, ঠিক আছে, 1.962 নিউটন। বলেছে ওই স্থানের জি এর মান বলে দিয়েছে যে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলে দিয়েছে হলে বস্তুটির ভর কত, অর্থাৎ আমাদের এম বের করতে বলেছে, এম এর মান কত। তো দেখি আমাদের প্রথমে একক দুটো সেম আছে কিনা, এসআইতে আছে কিনা দেখি। নিউটন এটা এসআইতে আছে, বাট সেন্টিমিটার এটা সিজিএস আছে,
সেন্টিমিটার সিজিএসে আছে, তার মানে আমাদের আমাদের এই সিজিএসটাকে এসআইতে কনভার্ট করে নেব। সেন্টিমিটার আছে, আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি। তা আমাদের সেন্টিমিটার আছে, এখানে আছে, এখান থেকে আমরা যাবো কোথায়, মিটারে আসবো। তার মানে 1-এর পরে 100, মানে 1-এর পরে দুটো শূন্য, দুটো ঘরে এগোচ্ছে, তাই দুটো শূন্য দিয়ে ভাগ করব। তাহলে 981 ডিভাইডেড বাই 100, তাহলে এটা মিটার বাই সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, মিটার বাই সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এবার ভাগ করলে কি হচ্ছে, দুটো শূন্যর জন্য, তাহলে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের তোমার ভ্যালু আসছে, এটা আমাদের এসআই এককে চলে আসলো, এটা এসআইতে ভ্যালু আসলো, আর এটা তো অলরেডি এসআইতে আছে, ক্লিয়ার হলো। তাহলে এবার বলেছে আমাদের কি বের করতে, এম এর মান, মাস কত বের করতে বলেছে। তাহলে তাহলে ডাব্লিউ আমরা সূত্র জানি কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। আমরা এম এর মান বের করবো, তাহলে জি কে আমরা বা পাশে পাঠিয়ে দিই। তা এম এর সাথে যখন জি গুণে আছে, এ পাশে পাঠালে সেটা ভাগ হয়ে যাবে, সমান সমানের ডান পাশ থেকে বা পাশ বা পাশ থেকে ডান পাশে গেলে প্লাসে যদি থাকে সেটা মাইনাসে কনভার্ট হয়ে যায়, মাইনাসে থাকলে প্লাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তো দেখো এই দুটোর মধ্যে এম এর সাথে জি গুণে আছে, তাহলে ডান পাশ থেকে বা পাশে যদি নিয়ে যায়, তাহলে তখন গুণ থেকে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, ভাগে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এ পাশে আসলে জি বাই আকারে বসছে, ডাব্লিউ বাই জি সমান সমান এম। এবার এই গোটা জিনিসটাকে ডাব্লিউ বাই জি সমান সমান এম, এটাকে সোজাভাবে লিখবো, অর্থাৎ এম সমান সমান ডাব্লিউ বাই জি, এটা সোজাভাবে লেখা হলো। হ্যাঁ, এটা মুছে দিই, সোজাভাবে লিখলাম। তাহলে এবার ডাব্লিউর ভ্যালু কত আছে, ডাব্লিউর ভ্যালু হচ্ছে 1.962 বাই জি এর ভ্যালু কত আছে, জি এর ভ্যালু এই যে বের করেছি 9.81, এইটাই তো বসালাম। এখানকার যদি পয়েন্ট তুলি তাহলে উপরে আসবে 100, আর ওপরের এই সংখ্যাটার পয়েন্ট যদি তুলি তাহলে নিচে আসবে, 1-এর পরে 3টে সংখ্যা আছে তাই 3টে জিরো আসলো, এই একটা জিরো কাটলাম, তাহলে নিচে 10 পড়ে আছে। আর এই যে গোটা সংখ্যাটা আছে এর সাথে যদি আমরা এইটাকে 2 দিয়ে কাটি, মানে 981, নিচে তো 981 আছে, আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরের এই সংখ্যাটা পাবো, অর্থাৎ 1962 পাবো। কি করে বের করলাম, কি করে আমার মাথায় আসলো যে 2 দিয়ে হবে, মানে যেতে পারে। এই জায়গাটাই দেখো লাস্টে তো 1 আছে, 981, তাহলে 1-এর সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি তখনই কিন্তু আমরা 2 পাই, 2 1-কে 2, এই তার জন্য আমার মাথায় আসলো যে 2 দিয়ে গুণ করলে হয়তো উপরের সংখ্যাটা অ্যান্সার আসতে পারে, বা উপরের সংখ্যাটাকে যদি আমরা এইটাতে ভাগ করি তাহলেও আমরা পেয়ে যেতে পারি। যাই হোক, সেটা তো আলাদা ব্যাপার, বাট গুণ করলে আমাদের সুবিধা হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি। তো 2 পেলাম, তাহলে অ্যান্সার কত আসলো, 2/10, নিচে তো 10 পড়ে আছে, তাহলে 2/10 আসলো। এটা কার ভ্যালু, এম এর ভ্যালু। এখন এটা অ্যান্সার হয়নি কমপ্লিট, উপরে চলে যাচ্ছি, তাহলে এম সমান সমান 2/10, 2/10 বলতে বোঝানো হয়েছে এর অ্যান্সার কত হচ্ছে, এই জিরোর জন্য একটা সংখ্যা, তার আগে কিছু নেই, মানে এই জায়গাটা পয়েন্ট হবে, মানে 0.2, জিরোর জন্য এই সংখ্যাটা গেল, 2 বসলাম, আর এই 1-এর জন্য এই জায়গাটায় পয়েন্ট বসালাম, আর আগে কিছু নেই মানে 0 বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এইটা আমাদের যে অ্যান্সারটা আসলো এটা কিন্তু এসআই এককে এসছে। এম এর মান মানে আমরা ভর বের করছি, ভরের এসআই মান কত, কেজিতে আসলো। কিন্তু আমাদের যদি অ্যান্সার গ্রামে চাই, তাহলে এটাকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। আর গ্রামে কনভার্ট করার জন্য কি করতে হয়, এটা কিছু আছে কিলোতে, তাহলে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, তাহলে আমরা কিলো থেকে ডেকাতে যাচ্ছি, তার মানে 1-এর পরে 1 2 3, 3টে শূন্য বসাবো, বসিয়ে আমরা গুণ করব, তাহলে 0.2 × 1000, এটা গ্রামে কনভার্ট হয়ে গেল, এই পয়েন্টটা তুললে নিচে আসলো 10, তাহলে এই 0 0 একটা কাটলো, তাহলে পড়ে থাকলো কত, এই 2-এর সাথে এই 100কে গুণ করলে 200, তাহলে 200 গ্রাম, এইটা আমাদের অ্যান্সার। বইতে গ্রামে অ্যান্সার দিয়েছে তাই আমি গ্রামটা বের করে দেখালাম, যদি আমাদের কেজিতে অ্যান্সার দিয়ে থাকে কোনো অপশানে তাহলে কেজি দিয়ে দেবে, 0.2 কেজি। ঠিক আছে, তো এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হলো। বলেছে যে কোনো জায়গায় 6 কেজি বস্তুর ভার 58.68 নিউটন, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। তার মানে আমার অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান জিজ্ঞাসা করেছে, এবং বস্তুর ভর বলে দিয়েছে যে 6 কেজি বস্তুর ভর হচ্ছে 58.868 নিউটন।
68 নিউটন। তাহলে আমরা কি করব, এই যে সূত্র বসালাম আমরা জি এর মান বের করছি, অভিকর্ষজ ত্বরণ বের করতে বলেছে, আমরা জি এর মান বের করব। তাহলে জি কে বাঁ পাশে রাখবো আর এম কে ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে ডাব্লিউ বাই এম হলো সমান সমান জি, তাহলে জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তো আমাদের বস্তুর ভর কত বলে দিয়েছে, এত, এটা হলো বস্তুর ভর। আর এইটা কি জিনিস, এটা হলো ওজন বা অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ বল। তো ডাব্লুর জায়গায় আমরা কত বসাবো, ডাব্লুর জায়গায় আমরা বসাবো এইটা, ডাব্লুর জায়গায় ওটা বসাই, তাহলে 58.68 বসালাম বাই এম, এম মানে ভর মানে 6 কেজি, তাহলে 6 বসালাম, দুটোই সেম এককে আছে, নো প্রবলেম। তাহলে এই পয়েন্ট তুললে নিচে আসলো 100, 6 দিয়ে এটাকে ভাগ করি, 6 দিয়ে 5868কে যদি ভাগ করি তাহলে 6 নং 54 মানে 54 বাই 4 পরে বিয়োগ করলে এটা 4 হবে, 6 বসালাম, তারপরে হচ্ছে 6 সাতা 42, 6 সাতা 42, তারপরে বিয়োগ করলে হচ্ছে 4, আর এখানে 8 বসালাম, 6 টা 48, 6 8 48, তার মানে আমরা ভাগ করলে 978 পাচ্ছি, এইটা দিয়ে এইটারে কাটলে 978 পেলাম, তাহলে 978 বাই 100 আছে, পয়েন্টে ফিরিয়ে নিয়ে গেলে কি হবে 9.78 জি এর ভ্যালু। আর জি এর একক কি, এটা তো অভিকর্ষজ ত্বরণ, তার মানে জি এর একক কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের জি এর ভ্যালু, এটা হলো আমাদের জি এর ভ্যালু। এটা কনসেপ্ট 1। তো এরকম একটা 1 কেজি ভরের একটা বস্তু আছে, যে 1 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা ডান দিকে দেখালো টানছি, ডান দিকে দেখালো 9.8 নিউটন বল দিয়ে টানছি। আচ্ছা এটা কত কেজি ফেজি আমরা জানি না, ধরে নাও, তো ধরো 9 কেজি ভরের একটা বস্তু আছে, যেটাকে আমি ডান দিকে এইভাবে টানছি, কিন্তু বস্তুটা সরলো না, তাহলে বুঝতে হবে যে এই বস্তুটার সাথে এই জায়গার যে ফ্রিকশন ফোর্স উল্টো দিকে কাজ করে, এখানকার যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের মান এই টানা হচ্ছে যতটা বল তার সমান, অর্থাৎ এই দিকে যতটা বল দিয়ে আমরা টানছি এই দিকেও ফ্রিকশন ফোর্স ততটাই কাজ করছে বা তার থেকে বেশি কাজ করছে। দেখালো আমরা এইদিকে 9.8 নিউটন বল দিয়ে টানছি আর ফ্রিকশন ফোর্স কাজ মানে এখানে উৎপন্ন হচ্ছে 10.8 নিউটন। তা এটা হলেও আমাদের বাধা হচ্ছে, অর্থাৎ এই দিকে আরও বেশি শক্তি দিয়ে টানছে, এই দিকে কম শক্তি দিয়ে টানছে, ঠিক আছে, বা কি হতে পারে যে সমান, অর্থাৎ এই দিকেও 9.8 নিউটন বল দিয়ে টানতে পারে। এই একটা ব্যাপার মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন বস্তু সরছে না তখন বুঝতে হবে যে উল্টো দিকে যে ফ্রিকশন ফোর্স, উল্টো দিকে মানুষ তো টানছে না, এখানে ফ্রিকশন হয়, মানে দুটো তলের মধ্যে ঘষার ফলে এখানে বাধা সৃষ্টি হয়, ওটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের মান যদি সমান হয় তখন বস্তুটা সরে না, বা তার থেকে যদি বেশি হয়, ঘর্ষণ বলের মান যদি বেশি হয় তাহলেও বস্তুটা সরবে না। ক্লিয়ার হলো? এটা কনসেপ্ট 1 গেল। কনসেপ্ট 2 এ কি আছে দেখালো, বস্তুটা এরকম একটা আছে, বস্তুটা টানা হচ্ছে 9.8 নিউটন বল দিয়ে। প্রথম অবস্থায় যখন আমি টানছি তখন বস্তুটা সরছে না, যতটা বল দিয়ে টানছি বস্তুটা সরলো না, কিন্তু আর একটু বেশি বল দিয়ে টানলাম, দেখালো 9.8 নিউটন না করে 10 নিউটন বল দিয়ে আমি টানলাম, তাহলে তখন বস্তুটা সরে গেল। তাহলে বুঝতে হবে যে এইদিকে যে ফ্রিকশন ফোর্স যতটা ছিল, এইদিকে যে ফ্রিকশন ফোর্স যতটা কাজ করছিল তার থেকে বেশি বল প্রয়োগ করার জন্য বস্তুটা সরে গেল, তার জন্য বেশি বল প্রয়োগ করার জন্য বস্তুটা সরে গেল। সহজে যদি বলি দুটো বন্ধু, তাহলে এই একটা তোমার এই বন্ধু, এই একটা বন্ধু আর এইদিকে একটা বন্ধু আছে, তো দুজন মিলে টানাটানি করছো, কোনো একটা জিনিস নিয়ে টানাটানি করছো, এবার দুজনের গায়ে সেম যদি শক্তি থাকে তাহলে কেউই কিন্তু কেড়ে নিতে পারবে না, দুজনেই টানাটানি করতে থাকবে, কেউ হারবে না বা কেউ জিতবে না। কিন্তু একজনের গায়ে দেখালো এর গায়ে বেশি শক্তি, তাহলে এ টেনে ছিনিয়ে নেবে। তো এক্ষেত্রেও তাই হচ্ছে, এইদিকে যদি বেশি জোর মানে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার ফ্রিকশন ফোর্সটাকে কাটিয়ে চলে যেতে পারবে, আর যদি বস্তুটার মানে যতটা বল প্রয়োগ করছে তার থেকে যদি ফ্রিকশন ফোর্স বেশি হয়, হাই হয়, তাহলে টানতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরও যদি ডিটেল জানতে চাও তাহলে থিওরির ক্লাস দেখতে হবে, এত সময় যখন দেখছো তাহলে নিশ্চয়ই থিওরির ক্লাস দেখে আসা ভালো, ঠিক আছে। এইটুকু জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো। এছাড়া একটা সূত্র বলি, সূত্র দুটোকে মনে রেখে দাও, হয়ে যাবে। চাপের সূত্র তাহলে কি, তুমি যে অলরেডি জানো, চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এটা শেখানো হয়ে গেছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র,
ঘনত্ব, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর বাই আয়তন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার চাপের একক টেকক আমি আগে বলে দিয়েছি, আর বলছি না, শুধু ঘনত্বের যে এককগুলো আছে সেইটা শুধু একটু উল্লেখ করে দিই, তাহলে শেষ হয়ে যাবে। ঘনত্বের ক্ষেত্রে আমাদের ভর আছে, তা ভরের একক তুমি অলরেডি জানো, একটা কেজি আর একটা গ্রাম, এটা হচ্ছে এসআই একক আর এটা হচ্ছে সিজিএস একক, অলরেডি জানো। আয়তন, আয়তনের ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে। আয়তন মানে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হয়। তার মানে তিনটে জিনিসের লেন্থের কথা বলা হয়, আর তিনটে লেন্থ মানে ধরো লেন্থ গুণ লেন্থ গুণ লেন্থ। এটা যদি ক্লিয়ারলি না বোঝো, সহজে শুধু সূত্রটা শুধু এককটা মনে রাখবা। লেন্থ গুণ লেন্থ গুণ লেন্থ মানে তোমার মিটার গুণ মিটার গুণ মিটার হয়, তাহলে তিনটে মিটারের গুণ, তার মানে মিটার কিউব, এটা এসআই একক। আর মিটারের অপোজিট কি হয়? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউব হলে সেটা সিজিএস একক হয়ে যাবে। কার? আয়তনের এসআই একক হলো মিটার কিউব, আর সিজিএস একক হলো আয়তনেরই সেন্টিমিটার কিউব হচ্ছে সিজিএস একক। ক্লিয়ার হলো? আর এখানকার যে ঘনত্ব আছে, তাহলে ঘনত্বের একক কি হবে? ঘনত্বের একক হবে কেজি। কেজি বাই যদি আমরা লিখি মিটার কিউব, তাহলে বুঝবো যে এটা আমাদের এসআই একক, এটা এসআই একক। আর যদি লিখি গ্রাম বাই মিটার, সেন্টিমিটার কিউব, তাহলে বুঝতে হবে এটা আমাদের সিজিএস একক, তো এই হচ্ছে ব্যাপার। এককগুলোকে জাস্ট মনে রাখো। এবার আমি প্রশ্নে ডিরেক্টলি চলে যাবো। হ্যাঁ, তাহলে একটা টেবিলের উপর একটা বস্তুকে রাখা আছে, বস্তুটাকে জাস্ট রাখা আছে। হ্যাঁ, এটাকে কেউ টানছে না বা কিছু করছে না, সিম্পল রাখা আছে। তাহলে এখানে কি কোনো ঘর্ষণ বল উৎপন্ন হবে? এখানে কি কোনো ঘর্ষণ বল উৎপন্ন হবে বা ক্রিয়া করছে? না। ঘর্ষণ বল উৎপন্ন হওয়ার জন্য দুটো বস্তুর মধ্যে দুটো তলের সাথে চলাচলের প্রয়োজন, যাতে চলতে পারে, যাতে ঘষা খেতে পারে। যখনই ঘষা খাবে তখন ঘর্ষণ বল তৈরি হবে। যেহেতু এটা স্থির, যেহেতু ঘষতে পারছে না, তার মানে এখানে ঘর্ষণ বল সৃষ্টি হবে না। সহজ কথা, উত্তর হবে না। জাস্ট মাথায় রেখে দাও। এখানে প্রশ্নটা এইভাবে দিয়েছে যে 5 কেজি ভরের একটা বস্তুকে টেবিলের উপর রাখা আছে, তাহলে টেবিলের উপরে 5 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, তো এই বস্তুটাকে জাস্ট রাখাই আছে। এখানে যদি বলা হতো যে কোনো দিকে টানা হচ্ছে, তখন বুঝতাম যে টানছে বা এর উপরে ঘর্ষণ বল তৈরি হবে, কিন্তু টানার কথা বলা নেই, বলেছে শুধু রাখা আছে, তার মানে এখানে ঘর্ষণ বল তৈরি হবে না। এখানে কি বস্তুটির ওপর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে? না, করছে না। এর উত্তরটা একটু ডিটেল আছে, সেটা আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লিখে নিও। হ্যাঁ, 6 দাগ বলেছে একটি বাক্সকে 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। তার মানে এরকম একটা বাক্স আছে, যেটা বলেছে কোন দিকে টানা হচ্ছে কিছু বলেনি, বলেছে 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে বাক্সটাকে, কিন্তু বাক্সটি স্থির রয়েছে, বাক্সটা নড়ছে না। এরকম কোনো একটা জিনিসের উপরে রাখা আছে বাক্স, সেটা 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, কোন দিকে কিছু বলেনি, তবে বাক্সটা স্থির আছে, নড়ছে না। এখানে ঘর্ষণ বলের মান কত এবং তা কোন দিকে, আর কি কোন দিকে ঘর্ষণ বলটা কাজ করছে, তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বলের মান কত সেটা বের করতে হবে। তো যদি 9.8 নিউটন বল দিয়ে কোনো একটা বস্তু দেখালো টানছি আমরা, যে দিকেই হোক, সেটা এদিক হোক বা এদিক হোক, টানছি, আর যদি বস্তুটা না নড়ে, যদি না সরে, তাহলে বুঝতে হবে যে এই তলের সাথে যার উপরে রাখা আছে বাক্সটা, সেই জায়গায় যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা এই 9.8 নিউটনের সমান, 9.8 নিউটনের সমান। এবার অবভিয়াসলি এটা বিপরীত দিকে কাজ করছে, একটা 9.8 নিউটন বল বিপরীত দিকে কাজ করছে। যদি আমরা বস্তুটাকে এইরকম ডান দিকে টানি, তাহলে তার বিপরীত দিকে 9.8 নিউটন বল দিয়ে এই জায়গায় ঘর্ষণ বলটা কাজ করছে। তার মানে এটা আমরা যদি গ্রাফ দেখি, আমরা জানি যে মাঝখানে 0 হয়, ডান দিকে গেলে 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, এটা প্লাসে +1 +2 +3 +4 এইরকমভাবে এগোতে থাকে। আর বিপরীত দিকে আসলে -1 -2 -3 -4 এই হয়তো আসি। তার মানে এইটা যদি +9.8 নিউটন হয়, তার উল্টো দিকে আসলে -9.8 নিউটন বল দিয়ে আর কি উল্টো দিকে টানা হচ্ছে। তাই আমরা এর উত্তর কি হতে পারে? ঘর্ষণ বলের মান হবে, ঘর্ষণ বলের মান হবে সমান সমান -9.8 নিউটন। ক্লিয়ার হলো? এটা উত্তর। এবং কোন দিকে টানা হচ্ছে, কোন দিকে টানছে? আচ্ছা, এখানটা একটা ব্যাপার, আমি এই জায়গায় মাইনাস কথাটা জুড়লাম কেন? কারণ এটা উল্টো দিকে টানছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা,
একটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বাক্সটিকে যদি 9.8 নিউটন বল দিয়ে টানা সত্ত্বেও, মানে 9.8 নিউটন বল দিয়ে যখন টানছে বাক্সটাকে, তখন তো বাক্সটা নড়ছে না। তার মানে এর যে মোট বল বলতে বোঝানো হচ্ছে 9.8 নিউটন, আর উল্টো দিকে যে কাজ করছে যে নিউটন যে বলটা, তার সাথে যদি আমরা যোগ করি, আর যোগ করার জন্য বিপরীত দিকে যে বলটা কাজ হচ্ছে সেটা -9.8 নিউটন হয়। তো মোট বলটা আমাদের আলটিমেটলি 0 হয়ে যায়, 9.8 মাইনাস 9.8, তার মানে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে। তার জন্য মোট বল কত হচ্ছে, বাক্সটির উপর মোট বলের মান হচ্ছে 0। বের করলাম এক্ষুনি, মোট বলের মান হচ্ছে 0। তা মোট বলের মান যদি 0 হয়, অর্থাৎ ঘর্ষণ বলের মান হবে, এইভাবে লিখতে পারি আমরা, ঘর্ষণ বলের মান হবে সমান সমান 0 মাইনাস 9.8 নিউটন। তার মানে এখানে 0-র সাথে -9.8 করলে -9.8 নিউটনই হয়। তো আমরা এইটাও লিখতে পারি, ডিরেক্টলি এইটাও লিখতে পারি, তবে এইটা লেখা ভালো, ঠিক আছে। যেহেতু -9.8 নিউটন হচ্ছে তার উত্তর, মাইনাস যেহেতু হচ্ছে, এইদিকে যদি পজিটিভ হয় তার বিপরীত দিকে মাইনাস, তার মানে আমরা লিখতে পারি ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে, এই যে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন নির্দেশ করে বস্তুটাকে যেদিকে টানা হচ্ছে বা বস্তুর উপরে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, এখানে ঘর্ষণ বলের মান বা ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। এইটুকু লিখলেই উত্তর আমাদের শেষ। তো 6 দেখ গেল। এরপরের অঙ্ক যাব, বলেছে একটি স্থির বস্তুর উপর 8 নিউটন বল প্রয়োগ করা হলে, এরকম একটা স্থির বস্তু আছে যার উপরে 8 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটি স্থির অবস্থাতেই থাকলে, বস্তু নড়ছে না, তার মানে স্থির অবস্থাতে আছে। তাহলে 1 নম্বর প্রশ্ন বলেছে ঘর্ষণ বলের মান কত হবে। অপশান দিয়েছে ঘর্ষণ বলের মান, অর্থাৎ এই দিকের যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেটা কত হবে। তো অপশান দিয়েছে এ দাগে 8 নিউটনের কম হবে, এই 8 নিউটনের কম হবে এই দিকের ফ্রিকশন ফোর্স, 8 নিউটনই হবে। আর বলেছে সি 8 নিউটনের বেশি হবে আর 0 হবে। তা 8 নিউটন বল দিয়ে যদি আমাদের ডান দিকে টানা হয়, আর যদি বস্তুটা স্থির থাকে, তাহলে তার পেছন দিকে যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেটাও 8 নিউটনই হবে নিশ্চয়ই। তার মানে অপশান বি কারেক্ট, 8 নিউটন হবে, অপশান বি কারেক্ট। 7 দাগের অপশান বি কারেক্ট, প্রথম প্রশ্নর 8 নিউটন হবে, ঠিক আছে। আর পরেরটা যেটা আছে বলেছে একই সাথেই যে মোট বলের মান কত হবে। মোট বল বলতে এই দিকে যতটা টানা হচ্ছে 8 নিউটন, তার বিপরীত দিকে টানা হবে, তার মানে মোট বল প্লাস অফ মাইনাস নিউটন, -8 নিউটন। এই টিউটনগুলো শব্দগুলোকে যদি উড়িয়ে দিই, তাহলে 8 প্লাস অফ -8, তার মানে প্লাসে মাইনাসে -8 হবে, তার মানে 0 হবে। তার মানে মোট বল আমাদের 0 হবে, তাই পরের অপশানটা কি হবে, পরের অপশানের উত্তর হবে ডি, যে 0 হবে। দেখো 8 দাগে কি বলেছে, একটি গামলায় রাখা জলের ভর হচ্ছে 5 কেজি। তার মানে এরকম একটা গামলা আছে যেটার মধ্যে যে জলটা আছে সেটা 5 কেজির, ঠিক আছে, 5 কেজি জল আছে। গামলার মেঝের ক্ষেত্রফল, এই জায়গায় যে মেঝেটা আছে, এই মেঝের ক্ষেত্রফল হচ্ছে, এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে 7 মিটার স্কোয়ার, অর্থাৎ 7। আচ্ছা, তাহলে গামলার মেঝেতে দেওয়া জলের চাপ কত, এর উপরে যে চাপটা প্রয়োগ করা হচ্ছে, জল যে চাপ দিচ্ছে মেঝের উপরে, সেইটা কতটা। তো আমাদের চাপ বের করতে হবে, তাই তো। তাহলে আমাদের কি কি ভ্যালু বলে দিয়েছে, সাইডে এখানটায় বসাই, যে আমাদের ভ্যালু বলে দিয়েছে জলের পরিমাণ বা জলের ভর বলে দিয়েছে, জলের ভর হচ্ছে সমান সমান 5 কেজি গেল। গামলার মেঝের ক্ষেত্রফল, আমি আর লিখছি না, গামলার মেঝের ক্ষেত্রফল সমান সমান 7 মিটার স্কোয়ার দিয়েছে, এবং এর উপরে যে চাপটা প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ চাপ আমাদের বের করতে হবে। তা আমরা জানি কি, আমরা জানি এখানে লিখতে হবে, আমরা জানি যে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল হয়। আমরা যে সূত্রটা এক্ষুনি জানলাম বা কিছু সময় আগেও জেনেছি। তাহলে বলের ভ্যালু আমরা কিন্তু এখানে একটাও বলে দেয়নি, বলের ভ্যালু কিন্তু আমাদের বলে দেয়নি। তা বলের ভ্যালু আমরা বের করব। এবার দেখো পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে তো টানছে, দেখো এই জলটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, আর আমাদের তো এই যে ক্ষেত্রফল অর্থাৎ নিচের ক্ষেত্রফলের উপরে চাপ কত হচ্ছে সেটা বের করছি। তার মানে বল প্রয়োগ করা হচ্ছে তো নিচের দিকে, তার মানে আমরা যদি অভিকর্ষ বলের মান যদি জানতে পারি, অভিকর্ষ বল ওটাও তো এক প্রকার বল, তার মানে ওই বলের মান জানলে আমরা বলের ভ্যালু পেয়ে যাবো, এই বলের ভ্যালু পেয়ে যাবো। তো অভিকর্ষ বলের মান বের করার জন্য কি করতে হয়, আমরা জানি
1 কেজি কোনো একটা ভরের ওপরে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে, পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানছে। তার মানে 5 কেজি ভরের কোনো একটা বস্তুকে 9.8 গুণ 5, অর্থাৎ এসে 9.8-এর সাথে যদি 5, যেহেতু এটা 5 কেজি তাই 5 গুণ করি, তা যত নিউটন অ্যান্সার হবে তত নিউটন বল দিয়ে এই জলটাকে টানবে পৃথিবী। তাহলে আমরা অ্যান্সার পাবো, তাহলে 9.8-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 490 পাচ্ছি, 490 নিউটন হচ্ছে। এবার যেহেতু 8-এর আগে একটা পয়েন্ট আছে তাই একটা সংখ্যার আগে এখানটা পয়েন্ট বসাবো, 0-এর আগে পয়েন্ট বসলো, তার মানে 49 নিউটন হলো আমাদের অ্যান্সার। 0 পয়েন্টের পরে 0 থাকাও যা না থাকাও তাই, তাই মুছে দিয়েছি, ঠিক আছে। তাই 49 নিউটন হলো। এবার তাহলে আমরা এখানে যে বলের জায়গায় আমরা 49 নিউটন বসালাম, বাই ক্ষেত্রফল কত আছে 7 মিটার স্কোয়ার, তাহলে 7 মিটার স্কোয়ার বসালাম, 7 মিটার স্কোয়ার বসালাম। 7 দিয়ে এই 49-কে কাটলে 7 7 49, তার মানে 7 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো আমাদের চাপ, এটা হলো আমাদের চাপের অ্যান্সার, মানে এই অঙ্কটার উত্তর হলো আমাদের 7 নিউটন পার মিটার স্কোয়ার। থার্মোমিটারের যে পারদ ব্যবহার করা হয়, থার্মোমিটারের মধ্যে যে পারদ ব্যবহার করা হয় তার ঘনত্ব বলে দিয়েছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পারদের যে ঘনত্ব সেটা বলেছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বলেছে 1 লিটার পারদের ভর কত গ্রাম, মানে ভর বের করতে বলেছে, ভর কত। আর 1 লিটার জিনিসটা মানে আয়তনের কথা বলে দিয়েছে, আয়তন। তাহলে 1 লিটার, এটা লিটারে আছে, এটা গ্রামে আছে, তার মানে দুটো আলাদা একক আছে। এটাকে আমাদের সেন্টিমিটার ঘন সেন্টিমিটারে কনভার্ট করে নিলে এটা 1000 হবে, 1000 সিএম কিউব, 1000 সিএম কিউব। ভর কত বলেছে, তা আমাদের এর যে সূত্র, ঘনত্ব বের করার সূত্র, সেটা কি জানি, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। এখান থেকে তো আমরা ভর বের করব, তার মানে আয়তনটাকে আমরা বাপাশে পাঠিয়ে দিই, তাহলে এপাশে ভরের সাথে আয়তনটা ভাগে আছে, ডান পাশ থেকে বাপাশে পাঠালে গুণ হয়ে যাবে, তাহলে ঘনত্ব গুণ আয়তন সমান সমান ভর। এটা জিনিসটাকে উল্টো করে লিখছি বা সোজা করে লিখছি, ভরটাকে আগে লিখবো, এই দুটোকে ডান পাশে লিখছি, তাহলে ভর ইজ ইকুয়াল টু ঘনত্ব গুণ আয়তন হলো। এবার জাস্ট মান পুট করব, ঘনত্বের ভ্যালু কত বলেছে 13.6 ইন্টু এখানে বলে দিয়েছে 1000 ডিভাইডেড বাই, এই পয়েন্টটা তুলছে তাই বাই দিয়ে 10 লিখলাম, 0 0 কাটলাম, পালাম কত 13600, 100 সাথে যদি গুণ করি 13600 কত একক কি হবে, একক হবে এইটুকু যে এককটা ছিল, মানে 13.6-এর যে এককটা ছিল সেটা হচ্ছে গ্রাম বাই সেন্টিমিটার কিউব, আর এখানে 1000-এর এখানটাই ছিল গুণ সেন্টিমিটার কিউব, তাহলে এই সেন্টিমিটার কিউব কাটবে, শুধু গ্রাম পড়ে থাকবে, অর্থাৎ ভর হবে 13600 গ্রাম, 13600 গ্রাম। 2 বর্গমিটার অঞ্চল জুড়ে, 2 বর্গমিটার মানে একটা ক্ষেত্রফল বলে দিয়েছে, এখানে দেখালো 2 বর্গমিটার, এটা 2 বর্গমিটার একটা অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, এরপরে 14 নিউটন বল কাজ করছে, ঠিক আছে। তার মানে বল বলে দিয়েছে 14 নিউটন, আর এর যে ক্ষেত্রফল বলে দিয়েছে 2 বর্গমিটার, মানে মিটার স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা আমাদের বর্গ মানে স্কোয়ার, আর মিটার তো মিটার, তাই মিটারের স্কোয়ার লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। মিটার আর নিউটন এটা তো এসআই এককে আছে, নো প্রবলেম। বলেছে চাপের মান কত, চাপ বের করতে বলেছে, চাপ কত, তাহলে আমরা জানি চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, একদম পাতি অঙ্ক এটা। তো বলের মান কত 14 বাই ক্ষেত্রফলের মান কত 2, তো বসালাম 2, এককগুলো বসিয়ে দিচ্ছি, আমাদের লাস্টে একক বসাতে সুবিধা হয়, নিউটন বাই মিটার স্কোয়ার যেটা মাঝে থাকলো, তাহলে 2 দিয়ে 14কে কাটলে 7 × 14 মানে 7 নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমাদের চাপের ভ্যালু এই অঙ্কের ক্ষেত্রে। বলা হচ্ছে একটি গামলার মেঝের ক্ষেত্রফল একটি বোতলের তলদেশের ক্ষেত্রফলের 6 গুণ। তার মানে দেখো এরকম একটা গামলা আছে যার তলের যা ক্ষেত্রফল সেটা একটা বোতলের যে ক্ষেত্রফল, এই জায়গার তলের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ, এই 6 গুণ। তার মানে এই জায়গার যদি ক্ষেত্রফল আমি এ ধরি,
তাহলে এই জায়গার ক্ষেত্রফল 6a হবে, কারণ 6 গুণ, 6-এর সাথে এর গুণ হলো। তো ওইটাই আমি লিখে নেবো এখানটাই, ওই জিনিসটাই লিখে নিতে হবে। আমি ছবি মুছে দিচ্ছি, ছবি লাগবে না, তোমরা চাইলে লিখে নিতে পারো। তো কি লিখবো, ধরি লিখে নিই আমি, হ্যাঁ, বোতলের তলদেশের ক্ষেত্রফল সমান সমান a, আর গামলার তলদেশের ক্ষেত্রফল সমান সমান 6a, 6 গুণ হয়েছে। এবং তারপরে বলেছে যে উভয় পাত্রে 6 লিটারের জল থাকলে পাত্র দুটির তলদেশের জলের চাপের অনুপাত কত হবে, জলের চাপের অনুপাত কত হবে, এবং বলে দিয়েছে 6 লিটারের জল থাকলে, দুটোতেই 6 লিটার, বোতলেও 6 লিটার আছে, পাত্রতেও মানে গামলাতেও 6 লিটার আছে, তার মানে দুটোতেই সেম পরিমাণে জল আছে। যেহেতু আমরা দুটোতেই একই পরিমাণে, আমরা বলতে পারি যে দুটো বস্তুতে মানে দুটো পাত্রেই সেম পরিমাণে নিচের দিকে বল প্রয়োগ হচ্ছে, তা সেই বলটাকে আমরা ধরে নিচ্ছি যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হলো এফ। এবার আমাদের বলেছে যে জলের চাপের অনুপাত বের করতে, তাহলে আমরা জানি চাপের সূত্র কি, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল হয়, বল বাই ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল নাকি ক্ষেত্রফল লিখলাম, চাপের এটা আমাদের সমীকরণ জানি। তাহলে এখানে আমাদের দুটো জিনিস ইউজ হবে, একটা হচ্ছে বোতলের ক্ষেত্রে চাপ বের করব, বোতলের তলদেশে কতটা চাপ হচ্ছিল, আর একটা গামলার। তো আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে গামলার মেঝের ক্ষেত্রফল কথাটা আগে লেখা আছে, তাই আমরা প্রথমে গামলাটাই লিখছি। গামলার ক্ষেত্রে কত হবে, চাপের ইংরেজিতে চাপকে প্রেসার বলা হয়, তাই পি লিখছি, P1 লিখছি, কারণ আমরা দু ক্ষেত্রে প্রেসারই বের করব, গামলার ক্ষেত্রে আর বোতলের তলদেশের ক্ষেত্রে। দুটো ক্ষেত্রেই তো আমরা পি বের করবো, চাপ বের করবো, তাই এটা P2 দেব। সমান সমান বল কত হচ্ছে, F, দুটোই তো সেম, তাই F বাই, এটা প্রথমটা গামলা, তার মানে 6a হবে, 6a, বল বাই ক্ষেত্রফল হয়তো, তাই বলের ভ্যালু উপরে লিখেছি, ক্ষেত্রফলের ভ্যালু নিচে লিখেছি। আর P2 সমান সমান, এটা বোতলের ক্ষেত্রে, বোতলের চাপ কত, ক্ষেত্রফল না, বল কত হচ্ছে F, তাই F বাই বোতলের ক্ষেত্রফল কত A, তাই লিখলাম নিচে A, হলো এইটুকুই জাস্ট। এবার লিখতে হবে যে অতএব গামলার কি লিখলাম, যে গামলা ও বোতলের তলদেশে, পাত্রের যে তলদেশটা, তার যে সেখানে যে চাপটা হচ্ছে তার অনুপাতটা বের করব। তাহলে আমরা লিখতে পারি P1:P2, তাহলে P1 মানে F বাই 6a, আর P2 মানে F বাই A, তাই তো হয়। এবার এই যে জিনিসটা অনুপাতে আকারে থাকা মানে যদি 10/10:2 হয়, এরকম যদি অনুপাত থাকে, তার মানে আমরা বলতে পারি যে 10/2 আছে, তার মানে এই জিনিসটা গোটাটার সাথে এই গোটাটা ভাগে আছে, এই গোটাটার সাথে এই গোটাটা ভাগে আছে, তার মানে এই জায়গাটা রাফ করছি, F/6a তার সাথে ভাগে আছে F/a, তাহলে এইটুকু তো ভাগে আছে এইটার সাথে, তার মানে আমরা এইভাবে এটা যদি গুণে কনভার্ট করি, তাহলে এই নিচের জিনিসটা উল্টে যায়, উপরের জিনিস যেরকম থাকে সেরকম লিখবো, F/6a গুণ, এটা উল্টে যাবে, F/a আছে তো, এটা A/F হয়ে যাবে, A/F হলো। তো এই জিনিসটা আমরা এখানে লিখে দিচ্ছি ডিরেক্টলি, F/6a গুণ A/F। দেখো এখানের F আর এখানের F কাটবে, এখানের এখানের কাটবে, উপরে কিছু নেই মানে 1 আছে, তার আমরা বলতে পারি 1/6, আর 1/6 মানে 1:6 হয়েছে, 1:6 আছে গেল। তো এইটা আমাদের উত্তর হবে 1:6। 13 দাগের একটা অঙ্ক বলা হয়েছে যে 1000 সেন্টিমিটার কিউব আয়তনে জলের ভর 1000 গ্রাম, বলেছে যে ঘনত্ব কত। তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হয়, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তো আমাদের এখানে তো ঘনত্ব বের করতে বলেছে, তা ভরের ভ্যালু কত বলে দিয়েছে, ভরের ভ্যালু এখানে দেখো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে 1000 গ্রাম, তাহলে 1000 লিখলাম, 1000 গ্রাম বাই আয়তন কত বলে দিয়েছে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে লিখি 1000 সেন্টিমিটার কিউব, তাহলে এই 1000 কেটে যাবে, পড়ে থাকলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যাই হোক, আমি এটা এখানে করলেই ভালো হতো, তো ওখানে হয়ে গেছে। নাও 13 দাগের অঙ্ক কমপ্লিট, এইটুকুই জাস্ট, আর কিছুই নেই। বলেছে হুবহু একই রকম দুটি বোতলে একই পরিমাণে ভিন্ন ভিন্ন তরল রাখা আছে, দুটো সেম পরিমাণে সেম সাইজের, এই একটা বোতল আছে, দুটো বোতল আছে, তার মধ্যে ভিন্ন ভিন্ন টাইপের, এখানে যা তরল আছে এখানে আলাদা তরল আছে।
তো বোতল সমেত একটা তরলের ভর হচ্ছে, বোতল সমেত একটা তরলের ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি। আর একটার ভর হচ্ছে 2.5 কেজি, আরেকটার ভর হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি। কোন তরলের ঘনত্ব বেশি? অবভিয়াসলি দ্বিতীয়টার, 2.5 কেজি। কারণ যার ঘনত্ব বেশি হয়, ঘনত্বের আমাদের সমীকরণ জানি আমরা, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, আয়তন। তা ঘনত্বের সাথে ভর দেখো সমানে, মানে উপরে আছে, তো এটা উপরে আছে, নিচে কিছু নেই মানে উপরে আছে, ভর বাই আয়তন, এখানে ভরটা উপরে আছে, তাহলে ভরের মান যদি বাড়ে তাহলে আয়তনও বাড়বে, আয়তন যদি কমে তাহলে ঘনত্ব কমবে, সরি ঘনত্ব যদি কমে তাহলে ভরও কমবে, ঘনত্ব যদি বাড়ে তাহলে ভর বাড়বে, ঘনত্ব যদি কমে তাহলে ভর কমবে। আর আয়তনের ক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তনের ক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে তখন আয়তনের ক্ষেত্রে কি হয়, আয়তনের ক্ষেত্রে কি হয়, আয়তন যদি ঘনত্ব বাড়ে তাহলে আয়তন কমবে, আর যদি ঘনত্ব কমে তাহলে আয়তন বাড়বে, এটাই ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে। আর ঘনত্বের সাথে তো আমাদের ভর, ভর জিনিসটা ঘনত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক আছে, তো এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে, ভরের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো এক্ষেত্রেও তাই, যে আমাদের এর তো ভর বেড়ে গেছে গোটাটার, তার জন্য এটার ঘনত্ব বেশি, দ্বিতীয়টার ঘনত্ব বেশি, অর্থাৎ 2.5 কেজির যেটা ওটার ঘনত্ব বেশি। বোঝা গেল? তো এই পর্যন্ত এই কটাই অঙ্ক করানো হলো। আরও বিভিন্ন রকম অঙ্ক থাকে যেগুলো তোমার অঙ্ক একটা চ্যাপ্টার থেকে করাতে করাতে আর শেষ হবে না, তো তার থেকে ভালো হয় যে মোটামুটি তো অনেকগুলো অঙ্ক করানো হলো, এবার তোমার স্কুলের যে স্যার বা ম্যাম যে টাইপের অঙ্কগুলো করাচ্ছে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করা, তাহলেই হয়ে যাবে। ওকে।